আচ্ছা এখানে ইয়াটা অন করে দাও তো রেকর্ডিং ওই এটা 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 দিয়ে রেকর্ডিংটা অন করে দাও ওটাও চলুক হ্যাঁ দুই জায়গাতেই হয় ভিডিও ভিডিও হ্যাঁ হয়েছে তো অনই আছে এখন সমস্যা নেই ওটা থাক এটাই থাক সমস্যা নেই ও একই একই কথা থাক থাক ওকে আমরা স্টার্ট করতে পারি আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস আচ্ছা দেখি আগে সব ঠিক আছে কিনা হুম ওকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই যারা তোমরা এইচএসসি 2024 ব্যাচ আছো 2024 সালের ব্যাচ সামনেই যাদের পরীক্ষা আছে তাদের জন্য মূলত আমি জৈব রসায়নের আমি ক্লাসগুলো নিচ্ছি ধারাবাহিকভাবে করে আজকে 6 নম্বর ক্লাস তবে 2025 ব্যাচের স্টুডেন্টরাও ক্লাস অনেকেই করছো তোমরা অ্যাডভান্সভাবে করে এই ক্লাসগুলো করে তোমাদের প্রিপারেশনটা যাতে মজবুত হয় সেই কারণে তোমরা অনেকেই করছো তো ঠিক আছে আমরা আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিব আজকে আমরা যেই 6 নম্বর ক্লাসটা করছি তোমাদের এখন পর্যন্ত আমি যেই ক্লাসগুলো নিয়েছি সেগুলো আবার আমি একটু রিমাইন্ড করে দেই আমি পড়িয়েছি তোমাদেরকে শ্রেণীবিন্যাস আমি তোমাদেরকে যেই টপিকের উপর পড়িয়েছি সেটা থেকে একটু রিমাইন্ড করে দিয়ে দেই আমি তোমাদেরকে পড়িয়েছি হচ্ছে শ্রেণীবিন্যাস আমি তোমাদেরকে পড়িয়েছি শ্রেণীবিন্যাসের সাথে নামকরণ এবং নামকরণের মধ্যে 3 টাইপের নামকরণই আমি পড়িয়েছি সাধারণ নামকরণ উদ্ভূত নামকরণ এবং ইউপ্যাক পদ্ধতির উপরে আলাদা করে পুরা একটা ক্লাস আমি নিয়েছিলাম আমি পড়িয়েছি তোমাদেরকে সমানুতার উপর দুই টাইপের সমানুতার উপর 2টা ক্লাস নিয়েছি একটা হচ্ছে গাঠনিক সমানুতার উপরে একটা ফুল ক্লাস ছিল স্টেরিও সমানুতার উপরে একটা ফুল ক্লাস ছিল তো এই 2টা ফুল ক্লাস ছিল আর আজকে মানে গতকালকে আমরা পড়েছিলাম হচ্ছে বিক্রিয়া আমরা যখন শুরু করেছি তো আমরা পড়েছিলাম হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি এবং বিক্রিয়াসমূহ অ্যালকেনের 10 প্রকারের প্রস্তুতি শিখেছি তোমাদেরকে ভালো করে মনে রাখতে বলছিলাম যে 10টা প্রকারই এবং সেগুলো কি বারবার করে মুখস্থ করতে বলছি যে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে তারপরে উডস বিক্রিয়া তারপরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া গ্রিগনার বিকারক থেকে তারপরে ক্লিমেনসন বিজারণ উলফিশনার বিজারণ তারপরে অ্যালকাইল হ্যালাইড থেকে তারপরে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে কোফ সংশ্লেষ এবং ওয়াটার গ্যাস থেকে পেট্রোল থেকে এগুলো আমি বলেছিলাম তো অ্যালকেনের প্রস্তুতি এবং বিক্রিয়া আমি তোমাদেরকে পড়িয়েছি আজকে আমরা চলে আসবো হচ্ছে অ্যালকিনে তো তোমরা যদি রেডি থাকো আমরা অ্যালকিন পড়াটা আজকে আমরা স্টার্ট করে দিতে পারি ঠিক আছে অ্যালকিন পড়াটা আমরা স্টার্ট করে দিতে পারি তোমরা কি সবাই রেডি আছো তোমরা কি আজকে অ্যালকিন পড়ার জন্য সবাই রেডি আছো আমরা কি বলতে পারি যে তোমরা সবাই রেডি আর ওই যে প্রতিদিনের মতো এই কথাটা বলেই রাখি তোমরা এখানে যারা আছো তারা অবশ্যই ইউটিউবে আলোড়ন এক্সওয়াইজেড নামে ইউটিউব চ্যানেলটা যে আছে অবশ্যই সেটাতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ তাহলে তোমরা কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সবগুলার একেবারে এখন থেকে এইচএসসি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মানে একেবারে বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সব কিছুর প্রিপারেশন কিন্তু তোমাদের একবারেই হয়ে যাবে এইরকম আমি ভিডিওগুলো এক এক করে তোমাদেরকে দিয়ে দিব কোনো প্যারা নাই তো এইটার জন্য তোমাদের ইয়াটা হচ্ছে আলোড়ন এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখা আর যারা ইউটিউবেই ক্লাসটা করছো তারা আমার মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ফেসবুক পেজে এসে তোমরা জয়েন হয়ে লাইভ ক্লাসগুলো করতে পারো তো ঠিক আছে আমরা স্টার্ট করি আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করে দেই আরেকটা আমি বলেছিলাম যে জয়েন করতে একটা গ্রুপে জয়েন গ্রুপ
সেটা হচ্ছে এইচএসসির যে কেমিস্ট্রির একটা গ্রুপ আমি খুলেছি, সেই গ্রুপের লিঙ্কটা তোমাদের কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। এইচএসসি কেমিস্ট্রি প্রিপারেশন গ্রুপ বাই আলোড়ন XYZ, এটা দেখে তুমি করতে পারো। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমাদের অ্যালকিন আমরা অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিন বিক্রিয়া শুরু করে দিই। অ্যালকিন, তো অ্যালকিন আমরা জানি অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিনটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যেখানে কার্বন কার্বন কত বন্ড থাকে বলো তো? ডাবল বন্ড থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালকিন। তো এই যে অ্যালকিন যে আছে, এই অ্যালকিন যে আছে, আমরা প্রথমত শিখব হচ্ছে যে অ্যালকিন কিভাবে করে প্রস্তুত করা যায়। অ্যালকিনের প্রস্তুতি আমরা শিখব। প্রথমেই আমরা শিখব হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি, ঠিক আছে? তো অ্যালকিন প্রস্তুতি, আমি তোমাদেরকে অ্যালকিন প্রস্তুতি করাতে গেলে আমি এমন একটা প্রস্তুতির কথা বলবো যেটা তুমি গতদিন শিখছো। সেখান থেকে তোমরা বলো তো, আমি তোমাদেরকে গতদিন শিখিয়েছিলাম যে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি, সেখানে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিও কিন্তু আমি বলেছিলাম। তো তোমাদের মনে আছে কিনা অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি? তোমাদের আসলে মনে আছে কিনা? সবার কি মনে আছে অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়? মনে আছে সবার? অ্যালকাইন থেকে কিভাবে করে অ্যালকিন প্রস্তুত করা যায় গতকালকে আমি বলেছিলাম। গতকালকে এই কথাটা বলেছিলাম, তোমাদের মধ্যে অনেকেই এরকম কথা তোমরা বলেছো যে অ্যালকাইন মানে আমরা যদি এইভাবে করে বলি যে আর তারপরে সি ট্রিপল বন্ড দিয়ে CH, এটাকে অ্যালকাইন বলছি আমরা। এইখানে অনেকেই বলছো এখানে যদি একটা H2 দেই, মনে করো নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম দেই, হ্যাঁ, বা এখানে আমি নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম দেই, তাহলে তোমরা বলেছো যে একটা হাইড্রোজেন দিলে সেটা হবে অ্যালকিন, তোমরা বলেছিলে আর কি। আর 2 অণু হাইড্রোজেন দিলে, মানে 2 মোল হাইড্রোজেন দিলে সেটা হয়ে যাবে অ্যালকেন। তোমাদের মধ্যে অনেকেই এই ভুল ধারণার মধ্যে তোমরা ছিলা, এবং তখন আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছিলাম যে আসলে এই বিষয়টা কি পসিবল কিনা। তুমি 1 মোল হাইড্রোজেন গ্যাস টুপ করে ফেলাই দিতে পারবা কিনা? একটা বিকারের মধ্যে তোমার অ্যালকাইন আছে আর টুপ করে 1 মোল হাইড্রোজেন গ্যাস ফেলাই দিছো, এটা কি সম্ভব? আর 2 মোল হাইড্রোজেন গ্যাস ফেলাই দিছো, অ্যালকেন হচ্ছে, এটা সম্ভব? এটা সম্ভব না, একেবারে ইরিলিভেন্ট কথা। তো আলটিমেটলি এই জিনিসগুলা এইটার উপরে ডিপেন্ড করে না, আসলে ডিপেন্ড করে তোমার পরীক্ষায় তোমার যদি H2 থাকে আর এখানে যদি হোয়াট চিহ্ন দেওয়া থাকে, তোমার একবার এক একটা অ্যান্সার দিতে হবে। এখানে যদি H2 দেওয়া থাকে, কোনবার কি দিতে হবে? যদি তোমার থাকে নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম, এই কথাটাই শুধু থাকে, তাহলে একটা অ্যান্সার দিতে হবে। তোমার যদি থাকে প্লাটিনাম বা প্যালাডিয়ামের সাথে বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট, এইটা প্রভাবক বিষ হিসাবে যদি থাকে, সাধারণত প্যালাডিয়াম বেরিয়াম সালফেট প্রভাবক বিষ আকারে, প্যালাডিয়াম এর সাথে বেরিয়াম সালফেটটা বা ক্যালসিয়াম কার্বনেটও রাখা যায়, এটা প্রভাবক বিষ আকারে রাখা যায়। তো মনে রাখতে হবে যদি শুধু নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম থাকে, সেই ক্ষেত্রে জিনিসটা 2 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে সেটা কিন্তু অ্যালকেন হয়ে যাবে। এইটা আবার যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দাও, তাহলে 1 অণু যুক্ত হয়ে আর এক্সট্রা যুক্ত হওয়ার ও আসলে যুক্ত হইতে পারবে না। তাহলে বিষয়টা বুঝতে হবে, তোমার পরীক্ষায় কিন্তু 2টাই H2 দেওয়া থাকবে, তোমাকে এরকম করে 2H2 করে দেওয়া থাকবে না। এটা কিন্তু আমি বারবার করে বলেছি। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? এইখানকার জিনিসটার উপরে সবকিছু ডিপেন্ড করছে, এইখানকার জিনিসটার উপরে। এখানে নট যে এইখানে তুমি 2 দিছো নাকি 1 দিছো, এটার উপরে কিছু ডিপেন্ড করছে না। কেউ যদি এইরকম করে লেখে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, যে মনে করো যে এইটার সাথে CH দেওয়া আছে, প্লাস দিল H2, এখানে দিল নিকেল, তা কেউ যদি বলে যে এখানে তো একটা H2 দেওয়া আছে, ভাইয়া একটা H2 জন্য আপনার তো অ্যান্সার হবে CH ডাবল বন্ড CH2, এটা যদি কেউ অ্যান্সার দেয়, এটা কিন্তু একেবারেই ভুল। কারণ নিকেল দিলে একে কখনোই ডাবল বন্ডে থামানো যাবে না, নিকেল দিলে অবশ্যই এটা সিঙ্গেল বন্ড পর্যন্ত চলে যাবে, মানে 2 অণুই যুক্ত হবে। এখানে তোমার সমতাকরণ থাকুক বা না থাকুক, সমতা করা কিন্তু ম্যান্ডাটরি না। ক্লিয়ার? বুঝেছো? এইটা কথাই কিন্তু আমি তোমাদেরকে বলেছি। কথা কি বুঝেছো সবাই? সমতা করা কিন্তু ম্যান্ডাটরি না। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে আমি একটা জিনিস বলছি
একটা জিনিস বললাম যে তুমি যদি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করতে চাও তাহলে অবশ্যই প্যালাডিয়ামের সাথে হয় বেরিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম কার্বনেটটা প্রভাবক বীজিক আকারে দিবা, তাহলে তোমার আসলে এইখানে অ্যালকিনে এসে থেমে যাবে। ক্লিয়ার, বুঝেছো? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি গতকালকে বলছিলাম। হ্যাঁ, তোমরা ধুমধাম করে মানে বুঝলে ক্লিয়ার লিখবা, ধুমধাম করে কমেন্ট করবা। আচ্ছা ওকে, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দিবা। আচ্ছা, তাহলে অ্যালকাইন থেকে বিষয়টা আমরা ক্লিয়ার, অ্যালকাইন থেকে বিষয়টা ক্লিয়ার। ওকে, আচ্ছা 2 নাম্বার বিক্রিয়া যদি আমরা বলি, তা 2 নাম্বারের বিষয়টা হচ্ছে বিভিন্ন প্রকারের নিরোধকের মধ্যে তোমার যদি থাকে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি তুমি বিক্রিয়া করো, তো মনে রাখতে হবে তোমার কাছে, মনে করো তোমার কাছে আছে CH3 CH2 CH2 দিয়ে OH, মানে তোমার কাছে আছে ইথানল। ইথানলের সাথে তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি তুমি অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, অতিরিক্ত পরিমাণ কত পরিমাণ? সাধারণত এটা 1:2 অনুপাতে মিশ্রণ করা হয়, 1:2 অনুপাতে এটা মিশ্রণ করা হয়। তো যদি তুমি অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি নাও 165 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সাধারণত 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা অ্যাকুরেট, এইটা তাপমাত্রায় কি হয়, এই যে এইখানে যে অ্যালকোহলটা যে আছে, অ্যালকোহল থেকে 1 অণু পানি বের হয়ে যায়, সে এইখান থেকে OH বের হয়, এইখান থেকে H বের হয়, H আর OH মিলে পানি তৈরি করে। বাকি দুইটা, এই যে এখানে যেহেতু CH3 থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে CH2 আছে, আবার ডাবল বন্ড CH2, তার মানে এই সালফিউরিক অ্যাসিডটা পানিটাকে বের করে নেয়। কারণ সালফিউরিক অ্যাসিড একটা কি বলো দেখি? নিরোধক। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক, একটা যেহেতু নিরোধক, সে হচ্ছে তোমার অ্যালকোহল থেকে আসলে পানি বের করে নেয়। ক্লিয়ার, বুঝেছো? অ্যালকোহল থেকে তোমার পানি বের করে নেয়, অ্যালকোহল থেকে যেহেতু পানি বের করে নেয়, এই আসলে একটা নিরোধক, ডিহাইড্রেটিং এজেন্ট, এগুলোকে বলে ডিহাইড্রেটিং এজেন্ট বা হচ্ছে নিরোধক। তাহলে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি যুক্ত করো, তাহলে তুমি অ্যালকিন পাচ্ছ, এবং তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে এটা। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা জিনিস তোমার ব্যতিক্রম আকারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? সেই জিনিসটা হলো, তুমি যদি এই অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড না দিয়ে তোমার কাছে যদি অ্যালকোহলটা অতিরিক্ত হয়ে যায়, তাহলে অ্যালকোহল যদি তোমার অতিরিক্ত হয়ে যায়, তুমি সালফিউরিক অ্যাসিডই গাঢ় নিয়েছো, কিন্তু তুমি অতিরিক্ত পরিমাণ কি নিছো বলো দেখি? অ্যালকোহলটা বেশি পরিমাণে নিছো। অ্যালকোহল যদি তুমি বেশি পরিমাণে নাও, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিলে এইটা হবে। তাহলে অ্যালকোহল যখন তুমি অতিরিক্ত পরিমাণে নিবা, সেইটা কিন্তু 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেই জিনিসটা তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? দেখো খেয়াল করে, যে অ্যালকোহল এইটা যখন বেশি পরিমাণে থাকে, তখন 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু পানি বের হয়। তাহলে এর যে H আর পরেরটার যে OH, এই দুইটা মিলে 1 অণু পানি বের করে, আর বাকিটা যুক্ত হয়ে যায়। তাহলে CH3 CH2 ও CH2 CH3, দেখো CH3, এই জিনিসটা হইলো তোমার CH3 CH2 ও CH2 CH3, এটাকে বলে ডাইইথাইল ইথার বা ইথোক্সি ইথেন, এটাকে আমরা বলতেছি ইথোক্সি ইথেন প্লাস হচ্ছে তোমার ওই যে পানিটা বের হয়ে গেছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে পানিটা বের হয়ে গেছে, তার মানে 2 অণু থেকে 1 অণু পানি আসলে বের হয় তখন। তাহলে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে কখন আসলে কোনটা হচ্ছে। যদি তুমি অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করো, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে তোমার আসলে ইথিন তৈরি হয়, অ্যালকিন প্রডিউস হয়, কিন্তু সেই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণে দিতে হবে, 1:2 রেশিওতে দিতে হয়। কিন্তু তুমি যদি অতিরিক্ত পরিমাণে তুমি যদি অ্যালকোহল দাও, তাহলে 2 অণু অ্যালকোহল থেকে 1 অণু পানি বের হয়ে বাকিটা যুক্ত হয়। অ্যাকচুয়ালি এই ধরনের দেখো, মানে এই দুইটা বিক্রিয়া কিন্তু 2 নামের বিক্রিয়া, তোমরা কি আসো? সবাই কি বুঝতে পারতেছো? এই দুইটা বিক্রিয়া কিন্তু 2 নামের বিক্রিয়া। একটা বিক্রিয়া, এই যে এই বিক্রিয়াটা যে আছে,
এটা কি, এটা কিন্তু একটা অপসারণ বিক্রিয়া, এখান থেকে তোমার পানি অপসারণ হচ্ছে, এটা কিন্তু একটা অপসারণ বিক্রিয়া, তাই না? কিন্তু নিচের বিক্রিয়াটার নাম কিন্তু অপসারণ না, কারণ কি এখান থেকে পানি বের হচ্ছে, আবার দুইটা জিনিস যুক্ত হচ্ছে, পানি বের হয়ে বাকিটা যুক্ত হয়ে যাওয়া, এই ধরনের বিক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, কনডেনসেশন রিয়াকশন। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ইলিমিনেশন রিয়াকশন, কিন্তু নিচেরটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। কথা কি বোঝা গেছে? মানে বের হয়ে যাবে এবং যুক্ত হয়ে যাবে, এটাকে বলে কনডেনসেশন। আলটিমেটলি দেখো, যদি তুমি অ্যালকোহল বেশি পরিমাণে নাও, তুমি ইথার প্রডিউস করতেছে, আর যদি অতিরিক্ত পরিমাণে গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে তোমার অ্যালকিন প্রডিউস করতেছে। বুঝছো? ক্লিয়ার? মনে থাকবে? ক্লিয়ার আছো? একটু কমেন্ট করো তাড়াতাড়ি, সবাই ক্লিয়ার? ওকে ওকে ওকে, অসাধারণ। আচ্ছা, হ্যাঁ, তোমরা ইয়ে দিয়ে রাখো, শেয়ার দিয়ে রাখো, দুইটা পারলা। এই রকমের ডিহাইড্রেটিং এজেন্ট আরও যারা আছে তারাও কিন্তু এই একই কাজ করে। সাধারণত আমরা যদি বলি P2O5, দেখো আরও নিরোধক, অন্যান্য নিরোধক যেগুলো আছে, অন্যান্য নিরোধকের কাজও কিন্তু সেম। অন্যান্য নিরোধকের মধ্যে তোমার থাকে হচ্ছে অ্যালুমিনা, তারপরে P2O5, এরাও কিন্তু সেম কাজই করে। মানে অ্যালকোহল থেকে তোমার যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহলের মধ্য দিয়ে তুমি যদি অ্যালুমিনা বাষ্প যদি তুমি চালনা করো, অ্যালুমিনা বাষ্প 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, যেই জিনিসটা হয় এখান থেকে এগোনো পানি বের হয়ে অ্যালকিন প্রডিউস করে। আবার সেম কাহিনী ঘটে কি, সেম রিয়াকশনই ঘটে P2O5 এর ক্ষেত্রেও। CH3 CH2OH, যেহেতু P2O5 একটা নিরোধক যেটা পানি বের করে নেয়, তাহলে কি করতে হয়, সেই ক্ষেত্রেও তোমার আসলে পানিটা বের করে নিবে। অন্যান্য নিরোধকেরও কাজ কিন্তু সেম। তাহলে এখানে সাধারণত 3টা নিরোধকের কথাই আমরা আলোচনা করি। একটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক, একটা হচ্ছে অ্যালুমিনা একটা নিরোধক, আর একটা হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড একটা নিরোধক। এরা কিন্তু সবগুলোই ওই একইভাবে করেই রিয়াকশনে কাজ করে। সবাই ক্লিয়ার? বুঝেছো? ইভেন তোমাদের ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে মানে অনেকবার কোশ্চেন এরকম করে আসে, বুঝছো? এরকম কোশ্চেন আসছে যে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানলের মধ্য দিয়ে হ্যাঁ অ্যালুমিনা চালনা করলে নিচের কোনটি উৎপন্ন হয়? তোমাদের অ্যাডমিশনের জন্য তো ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইয়ার জন্য ইম্পর্টেন্ট। তো তুমি আগে চিন্তা করবা, প্রথমেই ইথানল নিবা, মনে করো ইথানল তো এইটা, তারপরে চিন্তা করবে অ্যালুমিনা কি Al2O3, তুমি তারপরে চিন্তা করবে অ্যালুমিনা জিনিসটা কি, এটা তো নিরোধক, তাহলে কি বের করবে? পানি বের করবে, এখান থেকে OH, এখান থেকে H বের করলে অ্যালকিন প্রডিউস হয়। তো এই টাইপের জিনিস যখন এইভাবে চিন্তা করবা, তখন তুমি MCQ কিন্তু কারেক্ট করতে পারবা। না হলে কিন্তু ভেজালে পড়ে যাবা যে আরে অ্যালুমিনার সাথে রিয়াকশন হবে নাকি, না কি হবে, এগুলো কিন্তু ভেজালে পড়ে যাবা। ক্লিয়ার? বুঝেছো? আচ্ছা, এইবার 4 নাম্বার দেখো। 4 নম্বরে লেখো যে অ্যালকোহলীয় পটাশিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড ও অথবা, আচ্ছা অবলিক চিহ্ন দিই, অথবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। দেখো এখানে দ্বারা কি, কোথা থেকে? তোমার কাছে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, এটা মূলত হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে, অ্যালকাইল হ্যালাইডের সাথে। আচ্ছা, প্রথমত দেখো তোমার কাছে মনে করো অ্যালকাইল হ্যালাইড আছে যে CH3, আচ্ছা আর দিয়ে লিখি, আর CH2, তোমার এখানে CH, আচ্ছা এইভাবে লিখি, মনে করো CH3 CH2I, মানে অ্যালকাইল আয়োডাইড, যেমন এটা ইথাইল আয়োডাইড। এটার সাথে আমি তোমাকে দিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, তাহলে বিক্রিয়াটা কী রকমের হবে? তাহলে বিক্রিয়াটা যেই রকমের হবে,
নিয়মটা হচ্ছে এরকম যে এইখানে যে আয়োডিন আছে আর এইখানে যে তোমার এইচ আছে, এইচ আর এক্সটা অপসারণ হবে, মানে এইচ আর আইটা চলে যাবে। তাহলে এখান থেকে একটা এইচ নিল, এখান থেকে একটা আই নিল, তাহলে কি তৈরি হলো? হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো। তুমি মনে মনে চিন্তা করবা হাইড্রোজেন আয়োডাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন হবে। তাহলে এইখান থেকে যদি এইচ যায়, এখান থেকে যদি আই যায়, তাহলে এখানে কি ডাবল বন্ড চলে আসবে, তার মানে CH2 ডাবল বন্ড হয়ে গেল CH2। আচ্ছা, এইচ আর আই NaOH এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে NaI প্লাস হচ্ছে তোমার H2O, এইটা তোমার আসলে প্রডিউস করবে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো ভালো করে বুঝো, যদি অ্যালকোহলিক, তাহলে এখান থেকে আমরা কি বুঝি? অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, সেইটা আসলে HX অপসারণ করে, মানে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে, হাইড্রোজেন হ্যালাইডটা অপসারণ করে, হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে, মনে রাখবা হাইড্রোজেন হ্যালাইড। তাহলে হাইড্রোজেনটা যেই কার্বন থেকে নিবে, মনে রাখবা হাইড্রোজেনটা যেই কার্বন থেকে নিবে, মানে হ্যালোজেনটা যেই কার্বন থেকে নিবে, হাইড্রোজেনটা যেটা থাকবে তার রেসপেক্টে সেইটা হবে হচ্ছে বিটা হাইড্রোজেন। খুবই মনোযোগ দিয়ে শুনবা, তার রেসপেক্টে সেইটা হবে হচ্ছে বিটা হাইড্রোজেন। এই কথাটার অর্থ কি? তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে যে আয়োডিনটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা হচ্ছে আলফা, এবং আলফার সাথে যেই কার্বনটা যুক্ত থাকে সেই কার্বনটার নাম বিটা। তার যেহেতু আয়োডিনটা গেছে আলফা কার্বন থেকে, তাহলে বিটা কার্বন থেকে হাইড্রোজেনটা যাবে, তাহলে এইচ আর আই, এইখান থেকে এইচ যাবে, এখান থেকে আই যাবে, তাহলে এইচ আর আই চলে গেল, এইচ আর আই এইটা NaOH এর সাথে বিক্রিয়া করলো, তাহলে NaI প্লাস H2O তৈরি করলো। দেখো ভালো করে ব্যাপারটা বুঝো, ভালো করে আবার বিষয়টা খেয়াল করো। মানে এখানে সবসময় মনে রাখবো এই জিনিসটা, যে এই আইটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন থেকে হাইড্রোজেন যাবে না, হাইড্রোজেন যাবে তারপরে আলফা কার্বনের সাথে যেই কার্বনটা যুক্ত বিটা কার্বন, সেইখান থেকে হাইড্রোজেনটা যাবে। এবং এখানে আরও একটা বিষয় আছে, এখানেই শেষ কথা নয়। এই যে বিটা হাইড্রোজেন যে অপসারণটা হবে, বিটা হাইড্রোজেন অপসারণের ক্ষেত্রে, বিটা হাইড্রোজেন যে অপসারণটা হবে সেই অপসারণের ক্ষেত্রে মানে তোমার সবসময় মনে রাখতে হবে সেই বিটা হাইড্রোজেনটাই অপসারণ হবে যদি একাধিক বিটা হাইড্রোজেন থাকে যেখানে হাইড্রোজেন কম আছে, যেটাতে হাইড্রোজেন কি আছে, কম আছে, মানে গরিব বিটা হাইড্রোজেন থেকে, মানে গরিবের ধন তুমি কেড়ে নিবা, গরিবের ধন কেড়ে নিবা যেখানে গরিব বিটা হাইড্রোজেন আছে। এই কথার অর্থ কি ভালো করে দেখো, মনে করো তোমার কাছে আছে CH3, এইখানে আছে CH দিয়ে I, এইখানে দেওয়া আছে মনে করো CH2, এইখানে দেওয়া আছে মনে করো CH3, আর তোমাকে বলা হইলো এর সাথে KOH অ্যালকোহলীয় দিলে তোমার কি উৎপন্ন হবে। তাহলে তুমি কি বলবা? তোমার প্রথম কাজ হচ্ছে KOH অ্যালকোহলীয় কি করে, HX অপসারণ করে। X মানে কিন্তু হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে যেমন আয়োডিন দিছি, আয়োডিন না দিয়ে এখানে ক্লোরিন বা ব্রোমিন দিতে পারতাম, একই কথাই প্রযোজ্য, ঠিক আছে, একই জিনিসই প্রযোজ্য। তাহলে কি করবে, এই ব্রোমিনটা যাবে, তাহলে ব্রোমিনটা গেল, এই ব্রোমিনের সাথে একটা, এইটা যেহেতু আলফা, এই পাশে একটা বিটা আছে, এই পাশে একটা বিটা কার্বন আছে, তাহলে এই হয় এই বিটা থেকে একটা হাইড্রোজেন যাবে, নাহলে এই বিটা কার্বনের থেকে একটা হাইড্রোজেন যাবে। কোথা থেকে যাবে? এখন দেখো এখানে আছে 3টা হাইড্রোজেন, এখানে আছে এই বিটা হাইড্রোজেন আছে 2টা হাইড্রোজেন। গরিবকে, গরিব হচ্ছে 2টা, যার কম আছে সেটাই গরিব, তাহলে এইখান থেকে আসলে যাবে, এইখান থেকে একটা এইচ যাবে আর এইখান থেকে বিআর যাবে, HBr এইভাবে করে চলে যাবে। তাহলে এইখান থেকে যদি এইচ যায় তাহলে এখানে থাকবে CH, এখানে তো CH এর বিআর চলে গেলে এখানেও CH, তার মানে তোমার আলটিমেটলি যৌগটা হবে CH3, CH ডাবল বন্ড CH বন্ড CH3। আর এইখানে যে HBrটা আছে, HBr এর সাথে KOH যদি বিক্রিয়া করো তাহলে KBr প্লাস হবে H2O। ক্লিয়ার, বুঝেছো? এই রুলটা যে আছে, এই রুলটাকে বলা হয় হচ্ছে সাইজেফের নীতি। সবাই বলো এটাকে কি বলে? এটাকে বলে সাইজেফ নীতি। এইটাকে কি নীতি বলে বলো তো? সাইজেফের নীতি। সবাই খেয়াল করো, বলো দেখি এই নীতিটার নাম কি? সাইজেফের নীতি। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন, আবার একটু সামারি করি, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইড অপসারণ হয়। এই ক্ষেত্রে বিটা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয় এবং সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয় যেখানে কম পরিমাণ হাইড্রোজেন উপস্থিত আছে, কম পরিমাণ হাইড্রোজেন উপস্থিত আছে, মানে গরিব বিটা হাইড্রোজেন, মানে গরিব বিটা হাইড্রোজেন আসলে অপসারণ হয়। গরিব, যেই গরিব মানে যার কাছে হাইড্রোজেন আগেই কম ছিল, গরিবের ধন কেড়ে নেয়,
গরিবের ধন কেড়ে নেওয়া হচ্ছে সাইজেফ নীতি। তাহলে এই নীতিটা গরিবের ধন কেড়ে নেওয়াটা হচ্ছে তোমার সাইজেফের নীতি। কথা কি বুঝছো? গরিবের ধনটা কিন্তু কেড়ে নেবে সে। CH3 এর সক্রিয়তা কম। CH3 এর কেন সক্রিয়তা কম হবে? এখানে সক্রিয়তার উপর ডিপেন্ড করে না, এটার মেকানিজম, সাইজেফের নীতির মেকানিজম, মার্কনিকফের মেকানিজম সবগুলোই আমরা দেখব। মেকানিজম পরে, আগে কনসেপ্টটা দেখো যে কিভাবে করে হয়। ঠিক আছে? সক্রিয়তার উপর ডিপেন্ড করে না, স্থিতিশীলতার উপর ডিপেন্ড করে, পরে পরে দেখতে পাবা জিনিসটা। আচ্ছা, খেয়াল করো, মানে যেটা অধিক পরিমাণে স্থিতিশীল যেই কার্বোক্যাটায়নটা, সেটা পরে বুঝতে পারবা যে কিভাবে করে আসলে জিনিসটা হয়। আচ্ছা, ওকে, এইবার দেখো, এইবার যদি আমরা বলি যে সাইজেফের নীতি থেকে ক্লিয়ার, এখানে আমাদের একটা কিন্তু ব্যতিক্রম আমাদের জিনিস আছে। ব্যতিক্রম না, মানে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ, ব্যতিক্রম বলা যাবে না, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ কি? সেম বিক্রিয়া, মনে করো CH3 CH2 CH, মনে করো যে এখানে CH এর সাথে I, এটা CH2, এটা হচ্ছে CH3। এর আগের বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়ার কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে অ্যালকোহলিকের জায়গায় লিখে দিলাম জলীয়। তাহলে কি বিক্রিয়া সেম হবে নাকি আলাদা হবে? অ্যান্সার হচ্ছে তখন কিন্তু বিক্রিয়াটা আলাদা হয়ে যাবে। তখন জাস্ট কি বিক্রিয়া দিবে? তো কি বিক্রিয়া দিবে বলো তো? বিনিময় বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া। জাস্ট এই যে এই আইটা ওইচের জায়গায় আসবে, ওইচটা আই এর জায়গায় আসবে, কাহিনী শেষ। এই জিনিসটা কিন্তু আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। অ্যালকোহলিক হইলে কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে, অ্যালকোহলিক হইলে জিনিসটা চেঞ্জ হবে। কিন্তু তোমার যদি ইয়ে থাকে, তোমার যদি কি থাকে বলো দেখি, তোমার যদি জলীয় থাকে, জলীয় থাকলে কিন্তু জাস্ট মানে এটা অপসারণ বিক্রিয়া দিবে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, মানে ওইচটা আই এর জায়গায় চলে আসবে। ক্লিয়ার? বুঝেছো? তাহলে আমাদের দুইটা জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে, দুইটা জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে, দুইটা জিনিসই খেয়াল রাখতে হবে যে যদি আমাদের অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে আমাদের কিন্তু HX অপসারণ হবে, হাইড্রোজেন হ্যালাইড। হ্যালোজেনটা তো নিয়েই নিব, আর হাইড্রোজেনটা নিব এখানে আলফা হইলে বিটা থেকে, এবং যেটাতে কম পরিমাণ হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেনটা অপসারণ করে এখানে অ্যালকিন প্রডিউস করে ফেলবে। কিন্তু যদি অ্যালকোহলিকের জায়গায় জলীয় হয়, তাহলে কিন্তু তোমার জলীয় হইলে কিন্তু তোমার অ্যালকোহল প্রডিউস করবে। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। এরপরে ট্রিপল স্টার, আমাদের যদি ডাই হ্যালাইড যদি থাকতো, মনে করো CH3 CH, এইখানে I, এইখানে I, এইখানে, আচ্ছা এখানে I দিলে তো হবে না, আচ্ছা এখানে মনে করো CH2, এইখানে মনে করো CH3, আর এর সাথে যদি তুমি KOH অ্যালকোহলিক দিতা, তাহলে তুমি চিন্তা করো তো কি দিতা? একই কার্বনে যদি দুইটা হ্যালাইড থাকে, এটাকে বলে জেমিনাল ডাইহ্যালাইড। যদি পাশাপাশি থাকে তাহলে সেটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। যাই হোক, এগুলো আমরা আরও শিখবো, সমস্যা নাই। তো সেগুলো ক্ষেত্রেও কি হইতো, আমাদের দেখো, আমাদের যদি KOH অ্যালকোহলিও কি করে, HX অপসারণ করে, HX অপসারণ করে, তাহলে এই হ্যালোজেনটা যদি যায়, এই হ্যালোজেনের জন্য হাইড্রোজেন যাবে কোথা থেকে? এইখান থেকে। কেন? কারণ এটা তো আলফা, এটা বিটা, এটাও বিটা, বিটার মধ্যে গরিব বিটা, এটা এখান থেকে HI গেল, তাহলে HI একটা গেল এখান থেকে, আরেকটা I গেল এখান থেকে, এটাই তো গরিব বিটা, এখান থেকে আরেকটা HI চলে গেল, সেইটাও কি মনে করো এখান থেকে H গেল, এখান থেকে I চলে গেল, HI আরেকটা গেল, তাহলে HI মিলে মোট কয়টা HI চলে গেল? দুইটা। তাহলে দেখো দুইটা আইও চলে গেছে, দুইটা এইচও চলে গেছে, তাহলে এখানে ডাবল বন্ডের জায়গায় কিন্তু ট্রিপল বন্ড চলে আসবে তখন। তাই ডাইহ্যালাইড থেকে তুমি যখন KOH অ্যালকোহলিও দিবা, তখন কিন্তু তুমি অ্যালকাইন প্রডিউস করে ফেলবা। মজার ব্যাপার, অ্যালকাইন প্রোডাকশনের মাত্র 3টা টাইপ আছে অ্যালকাইন প্রডিউস করা যায়, তার মধ্যে অ্যালকাইন প্রস্তুতির কিন্তু এটাও একটা নিয়ম যে অ্যালকাইন কিভাবে করে তুমি প্রডিউস করবা। অ্যালকাইন প্রোডাকশনের কিন্তু এটাও একটা সিস্টেম। HI KOH এর সাথে বিক্রিয়া করলে KI প্লাস H2O তৈরি করবে। সবাই বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝেছো? কথাটা বুঝলা? মানে ওই সাইজেফের নীতিটাতেই
আমরা একটু একটু বাড়াই দিলাম আর কি। যদি দুইটা ডাই হ্যালাইড থাকতো তাহলে কিন্তু তোমার ট্রিপল বন্ড হয়ে যাবে ডাই হ্যালাইড থাকলে। সবাই বুঝছো কি না? সবাই কি কথাটা বুঝলা? আরেকবার দেখো, আরেকবার বিষয়টা বুঝো। তোমার যখন সিঙ্গেল থাকবে, মনে করো CH3, এখানে CH, এখানে মনে করো Br বা Cl আছে, এখানে মনে করো CH2, এখানে মনে করো CH3 আছে। এইটার সাথে তুমি তোমার মনে করো এই দুই প্রকারের আসতেছে। একটা কি, একটা হচ্ছে KOH অ্যাকোয়াস অথবা KOH কি বলতো অ্যালকোহলীয়। যদি KOH অ্যাকোয়াস দাও তাহলে আসবে জাস্ট কি এই জায়গাটাতে OH চলে আসবে, মানে CH3 CH, এখানে চলে আসবে OH, এখানে চলে আসবে CH2 CH3, এইটা চলে আসবে। আর যদি অ্যালকোহলীয় দাও তাহলে এইটা এবং বিটা হাইড্রোজেন অপসারণ করে ডাবল বন্ড চলে আসবে, যে CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3, এটা চলে আসবে, এই কাহিনী আসবে। আবার যদি তুমি এইখানেই যদি তুমি ডাইহ্যালাইড দাও, যেমন CH3 CH, এইখানে তোমার হচ্ছে Cl, এইখানে দুই প্রকারে দিতে পারো, CH3 এখানেও Cl, এখানে তুমি দিলা যে CH2 CH3, এইভাবেও থাকতে পারে। অথবা তোমার এভাবে থাকতে পারে যে পাশাপাশি দুইটাতে আছে, যে CH দিয়ে Cl আবার CH দিয়ে Cl, এখান থেকে CH3। এই দুইটা ক্ষেত্রেই তোমাকে যদি আমি বলি KOH অ্যালকোহলীয় দিলে তোমার আসলে কি প্রডিউস হবে। KOH অ্যালকোহলীয় দিলে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে Cl দুইটা আছে, একটা Cl একটা H কে নিবে, আরেকটা Cl আরেকটা H কে নিবে, একটা Cl এই H কে নিবে, এই Clটা আবার এই H কে নিবে, মানে আলটিমেটলি তোমাদের ট্রিপল বন্ড তৈরি হবে। ডাই হ্যালাইডের সাথে যদি তোমার প্রডিউস হয় তখন কিন্তু তোমার অ্যালকাইন প্রডিউস হয়ে যাবে, অ্যালকাইন প্রডিউস হয়ে যাবে, মানে দুই অণু এইচ, মানে এইটা যখন তুমি এইটা রেসপেক্টে এইটাকে আলফা বললে এইটা বিটা হবে, এইটাও বিটা হবে, বিটার মধ্যে এই বিটা থেকে হাইড্রোজেন নিবে এই হ্যালাইডটা। আবার এইটাকে যখন তুমি আলফা চিন্তা করবা, কারণ এখানে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এইটাও বিটা হবে, এই পাশেরটাও বিটা হবে, তখন এই হাইড্রোজেনটা এই হ্যালোজেনটা নিবে, তাহলে আলটিমেটলি কিন্তু ট্রিপল বন্ড তৈরি হচ্ছে। সবাই কি বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো? পারবা? তোমাকে বলো, পারবা সবাই? তাহলে আমাদের এইখান থেকে আমরা আসলে সাইজেফের নীতি অনুসারে কিভাবে করে অ্যালকিন বা অ্যালকাইন দুটাই প্রডিউস হয় দুটাই পেয়ে গেছি আসলে। তাহলে আমরা আসলে ওইখান থেকে আমরা চলে আসি যে কোন জায়গা পর্যন্ত ছিলাম, 4 নম্বরে ছিলাম। আচ্ছা এইবার দেখো 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে জিঙ্কের সাথে বিক্রিয়া। জিঙ্কের সাথে বিক্রিয়া, জিঙ্ক হচ্ছে করে কি, জিঙ্কের না প্রচুর পরিমাণে আকর্ষণ আছে, জিঙ্কের প্রচুর পরিমাণে আকর্ষণ। জিঙ্কের আকর্ষণ হচ্ছে কার প্রতি জানো? জিঙ্কের আকর্ষণ হচ্ছে হ্যালোজেন এবং অক্সিজেনের প্রতি। তো যেখানেই হ্যালোজেনকে সে পায়, যেমন তুমি যদি একটা ডাইহ্যালাইড দেখো, মনে করো CH, এখানে আছে Cl, এখানে CH, এখানে আছে Cl, এখন এখানে CH3 আছে। তো এই জায়গায় তোমাকে বলা হইলো যে ভাইয়া তুমি এইটা থেকে তুমি আমাকে এইটা প্রডিউস করে দাও, যে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3 এটা প্রডিউস করে দাও। তুমি তখন বলবা যে ঠিক আছে, আমি তো একটু আগেই শিখছি আমি KOH অ্যালকোহলীয় দিয়ে দিব, একটু আগে যেহেতু এটা শিখছি এটা দিয়ে দিব। কিন্তু এইটা দিলে কি ডাবল বন্ড প্রডিউস হবে নাকি ট্রিপল বন্ড প্রডিউস হবে? ট্রিপল বন্ড। কিন্তু আমি চাই মনে করো ডাবল বন্ড, তাহলে আমি আসলে কি করব? ডাবল বন্ড চাইলে আমি কি করব? অ্যান্সার হচ্ছে যে শুধু হ্যালোজেন নিবে, হাইড্রোজেন নিবে না, এমন কিছু যদি আমি পাই শুধু হ্যালোজেনকে নিবে, সেই জিনিসটারই নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক শুধুমাত্র এই হ্যালোজেনগুলোকে নিয়ে নেয়, জিঙ্ক হ্যালাইড তৈরি করে। তাই এখানে ডাইহ্যালাইড থাকলে তোমার ডাবল বন্ড তৈরি হবে। কিন্তু তুমি যদি KOH অ্যালকোহলীয় নিতা, বলো তো KOH অ্যালকোহলীয় নিলে ডাবল, এই যে দেখো দুই জায়গায় দুইটা Cl থাকলে এইখান থেকে কিন্তু দুইটা Cl এর সাথে দুইটা H কে নিয়ে কিন্তু ট্রিপল বন্ড বানাই দিত। তাহলে KOH অ্যালকোহলীয় দিলে কিন্তু ট্রিপল বন্ড হবে, আর জিঙ্ক দিলে কিন্তু তোমার ডাবল বন্ড হবে। এই কথাটা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? একটু আমাকে জানাও, সবাই কি বুঝছো কথাটা? ইজ ইট ক্লিয়ার? বুঝছো জিনিসটা? বুঝছো? তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিঙ্কের ইভেন জিঙ্ক থেকে যদি তুমি ট্রিপল বন্ড বানাইতে চাও
তাহলে টেট্রাহ্যালাইড লাগে, এখানেও সিএল, এখানেও সিএল, এখানেও সিএল, এখানেও সিএল। এইটার সাথে তুমি যদি জিঙ্ক যুক্ত করো তখনই কেবলমাত্র এই সিএল টু দুইটাই সিএল2 বের করে নিবে জিঙ্ক, তার মানে তখন তোমার আসলে ট্রিপল বন্ড হবে। তার মানে 4টা ক্লোরিন লাগবে, তখনই একমাত্র তোমার ট্রিপল বন্ড হবে। মানে সমতা করলে এরকম আসবে আর কি, ঠিক আছে? সমতা করলে দুইটা, এখানে মনে করো 2টা জিঙ্ক এইভাবে করে তৈরি করলো, ঠিক আছে? ক্লিয়ার, বুঝছো? কাহিনী হচ্ছে এটা। শুনো, জৈব যৌগ পড়ার যে সিস্টেমটা, জৈব যৌগ পড়ার সিস্টেম কি তোমাকে আমি বলি। যেমন জিঙ্ক সম্পর্কে আমি তোমাকে একটা যে ধারণা দিলাম, তুমি বিশ্বাস করো, ধারণা যদি তোমার থাকে আর জিঙ্কের আকর্ষণ অক্সিজেন বা হ্যালোজেনের প্রতি, তুমি মনে করো পারো না, ধরো তোমার কাছে কোনোদিন পরীক্ষায় আসছে, এরকম একটা পরীক্ষায় আসছে এটার সাথে জিঙ্কের বিক্রিয়া, কিন্তু বলবা যে ভাইয়ার কথা তো আমার মনে আছে, আমি তো মনে নাই অন্য কিছু, এইটা মনে করো পরীক্ষা আসে, আমার তো কিচ্ছু মনে নাই, কি করব, জীবন হতাশ, আমি কি করব। কিন্তু ভাইয়ার একটা কথা মনে আছে, জিঙ্কের আকর্ষণ অক্সিজেন বা হ্যালোজেনের প্রতি। অক্সিজেন যে আছে, অক্সিজেনকে ঢুসুম করে টান দিয়ে দিল, মনে করো অক্সিজেনকে এরকম করে টান দিছে, ফেনলের সাথে জিঙ্ক বিক্রিয়া করলে কি তৈরি হবে? মনে করো অক্সিজেনকে তুমি টান দিয়ে দিলা, তুমি বলবে এর উপরে একা হাইড্রোজেনটা বসে থাকে, এর উপর হাইড্রোজেন বসে থাকলে সেটা আসলে বেনজিনই প্রডিউস হবে। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যেইভাবে করে মানে কয়েকটা জিনিস খালি তুমি যদি ভালো করে, যেমন যেমন শোনো, মজার ব্যাপার আমি বলি, মানে আমি বুয়েটে ভর্তি পরীক্ষার সময় ভালো ভালো কিছু কোশ্চেনের অ্যান্সার পারছিলাম, যার ফলে বুয়েটে আমার চান্স হয়েছে। এটা মানে হ্যাঁ, মানে অন্যান্য কারণেও একটা বিষয় থাকবে, কিন্তু অনেকেরই অনেক ট্রিক্সের মধ্যে, যেমন আমি আমার জৈব রসায়নের ক্ষেত্রে একটা কোশ্চেন আসছে যে জৈব যৌগ থেকে, আমি জীবনে এই কোশ্চেনটা দেখি নাই, CH3CO, মনে করো এই কোশ্চেনটা ছিল যে CH3CONH2 এইটার সাথে বলছে P2O5 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। তো এইটা হচ্ছে একটা অ্যাসিডের জাতক হচ্ছে অ্যামাইডের বিক্রিয়াটা আমি পড়ে যাই নাই, কিন্তু আমার কাছে আমি কিন্তু নিজে চিন্তা করতেছিলাম যে আচ্ছা P2O5 তো একটা নিরোধক, আমি একটু চেষ্টা করি, P2O5 তো একটা নিরোধক কি বের করতে পারে? পানি কেমনে বের করব? আমি চিন্তা করতেছি এখান থেকে H2 আর O বের করে দিলে কিছু কি তৈরি হয়? আমি একটু চিন্তা করি, তো এখান থেকে H2 আর O মিলে তো পানিটাকে বের করে দিই, তাহলে কি প্রডিউস হচ্ছে? CH3CN। আমি দেখলাম যে CH3CN মানে সায়ানাইড হয়েছে, আমি এইটা পরীক্ষার হলে যাই দিয়ে আসছি, আমি এসে দেখি বিক্রিয়া এইটাই মিলে গেছে। তো বিষয়টা কি, বিষয়টা কিন্তু মানে তোমার কিন্তু কিছু বেসিক কনসেপ্টগুলা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। ওই যে আমি যে কথাটা বলছি, এই কথা কি বুঝলা? কাহিনী কি বুঝছো? যে আমি তোমাকে যে কথাগুলো বলতেছি, যেমন জিঙ্কের আকর্ষণ হ্যালোজেন আর অক্সিজেনের প্রতি, এই কথাটা যখন তুমি বুঝবা, শুধুমাত্র হ্যালোজেনগুলোকে সে টান দিচ্ছে, আবার অক্সিজেন দেখলে সে টান দিবে, আবার নিরোধকগুলোর কথা তুমি মনে রাখতেছো, এই কনসেপ্টগুলোই তোমাকে কিন্তু সামনে পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে কিন্তু হেল্প করবে। সবাই কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার দেখো, এছাড়াও তোমার কিছু শিল্পোৎপাদন আছে, সেগুলোকে আমি বাদ রেখে দিলাম, থার্মাল ক্র্যাকিং আছে সেগুলোকে বাদ দিয়ে দিলাম, এগুলো হচ্ছে মেইন 5টা পদ্ধতি। এখন আমরা যদি বিক্রিয়ার দিকে যাই, অ্যালকিনের বিক্রিয়ার দিকে যদি আমরা যাই, প্রথমত বিষয়টা একটু খেয়াল করো, ভালো করে বিষয়গুলো খেয়াল করো, যে এইখানে আমাদের মূলত কয়েক প্রকারের বিক্রিয়া আমরা সাধারণত দেখি। এর বিক্রিয়াগুলোকে সাধারণত আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। লিখে রাখো এখন, কেন ইলেকট্রোফিলিক, কেন নিউক্লিওফিলিক, কিভাবে করে হয় সেগুলো কিন্তু আমরা পড়ব, কিন্তু আগে এটা লিখে রাখো, এগুলো হচ্ছে সাধারণত বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইনের ইলেকট্রোফিলিক সংযোজনের ইংরেজি হচ্ছে অ্যাডিশন, এটার বাংলায় আরেকটা যুত বিক্রিয়াও বলা হয়। হ্যাঁ, ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তো যাই বলো না কেন, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমার আসলে অ্যালকিন আসলে দেয়। প্রথম যেই জিনিসটা, অ্যালকিনের 1 নম্বর বিক্রিয়ার কথা যদি আমরা বলি, 1 নম্বর বিক্রিয়া, এইখানে আলাদা আলাদা করে বিক্রিয়াগুলার
তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে তুমি যদি প্লাস আর মাইনাস, মানে যেহেতু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তো এইখানে একটা একটা জিনিস আমরা বারবার করে খেয়াল করব। খুব ভালো করে মনোযোগ দাও। মনে করো তোমাকে আমি দিলাম যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলাম, কার সাথে বিক্রিয়া দেব, এটার সাথে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলাম, মানে মনে করো যে কোনো হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিলাম, তার সাথে স্পেসিফিকভাবে ব্রোমিনের সাথে বিক্রিয়াটা আমরা করব। তারপরে মানে HX হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া দিলাম, তারপরে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া দিব H2O2 এর উপস্থিতিতে, H2 মানে পার অক্সাইডের উপস্থিতিতে, পার অক্সাইড লিখে দিই, পার অক্সাইডের উপস্থিতিতে, পার অক্সাইডের উপস্থিতিতে আমি দিই HBr এর সাথে বিক্রিয়া দিব। ঠিক আছে? অথবা আমরা দেখা যাবে যে HOCl এর সাথে বিক্রিয়া দিলাম, অথবা দেখা গেল যে আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম, HOCl এখানে লেখার দরকার নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস পানির সাথে বিক্রিয়া দিলাম। ঠিক আছে? হ্যাঁ, অথবা তার সাথে সাথে, মানে এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। অথবা তুমি কি করতে পারো যে KMnO4 KOH এর সাথে বিক্রিয়া দিতে পারো, যেটাকে বলি আমরা হচ্ছে ব্রোমিন টেস্ট এবং হচ্ছে বেয়ার টেস্ট। এটা হচ্ছে বেয়ার টেস্ট। তারপরে তুমি বিক্রিয়া দিতে পারো O3 এর সাথে, যেটাকে ওজনীকরণ বিক্রিয়া বলে, ওজনীকরণ বিক্রিয়া। ঠিক আছে? তো তুমি মোটামুটি এগুলো বিক্রিয়াগুলো দিলেই তোমার ধারণা চলে আসবে। যদি তুমি ব্রোমিনের সাথে বিক্রিয়া দাও তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রোমিন টেস্ট। যেটা HX এর সাথে বিক্রিয়া দিছো সেটাকে আমরা সাধারণত বলি মার্কোনিকভ বিক্রিয়া, মার্কোনিকভ। যেটা পারক্সাইড প্রভাব, পারক্সাইড বিক্রিয়া বা খারাসের নীতি, এটাকে খারাসের নীতি আমরা বলি, এটাকে খারাসের নীতি আমরা বলি, বা পারক্সাইড প্রভাব বা এন্টি মার্কোনিকভ বলা হয়, 5 নাম্বারটাকে এন্টি মার্কোনিকভও বলা হয়। এগুলো দিলে আমরা আসলে মোটামুটি এগুলো সম্পর্কে আমরা আসলে ধারণা পাবো। তো দেখো, খেয়াল করো, মনে করো আমরা যে কোনো একটা অ্যালকিন যদি আমরা লিখি এবং তার সাথে মনে করো তুমি হাইড্রোজেন বিক্রিয়া করাইলা, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম যাই দাও না কেন, এর তো আর অপশন নাই অন্য কিছু হওয়ার, হাইড্রোজেন যোগ হবে, তাহলে তো অবশ্যই এটা কি হবে বলো দেখি, এটা কিন্তু আমাদের হয়ে যাবে কিন্তু অ্যালকেন হয়ে যাবে, আর কিন্তু আমাদের কোনো অপশন নাই। সেকেন্ড যে বিক্রিয়াটা, যদি আমরা এইখানে যদি আমরা এই হ্যালোজেনের যে কোনো হ্যালোজেন বিক্রিয়া দেই, তাহলে এই যে দেখো এই ডাবল বন্ডের দুই পাশে এক জায়গায় একটা হ্যালোজেন আসবে, মানে CH3 CH এর সাথে একটা হ্যালোজেন যুক্ত হবে, আবার CH2 এর সাথে আরেকটা হ্যালোজেন যুক্ত হবে, জাস্ট ডাইহ্যালো অ্যালকেন তৈরি করবে। ডাইহ্যালো অ্যালকেন, হ্যালোজেন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো, হ্যাঁ হ্যালোজেন। X মানে কি আসলে, X মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যেটাই যুক্ত করো, ফ্লোরিন সাধারণত যুক্ত করা হয় না, তো ফ্লোরিন বাদে বাকিগুলো ক্লোরিন ব্রোমিন আয়োডিন তুমি যুক্ত করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, যদি তোমার এইটার সাথে তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে হ্যালোজেন তো তুমি যুক্ত করলা, হ্যালোজেনের মধ্যে ব্রোমিন যুক্ত করা একটাকে আলাদাভাবে করে যুক্ত করো তো, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিনের বর্ণ কি বলো তো, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। ব্রোমিন যদি যুক্ত করো একই কাহিনী, CH3 CH এর এই জায়গায় আসবে Br, আবার এখানে CH2 এর এই জায়গায় আসবে Br। এটা হচ্ছে একটা বর্ণহীন যৌগ, হ্যাঁ, 1,2 ডাইব্রোমো প্রোপেন তৈরি করতেছে, 1,2 ডাইব্রোমো প্রোপেন যে তৈরি করতেছে, এইটা যে বর্ণহীন দ্রবণ যে তৈরি করতেছে, এইটাকেই বলা হয় একটা অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার কি পরীক্ষা বলো দেখি, এটাকে ব্রোমিন টেস্ট বলে, ব্রোমিন পরীক্ষা, অসম্পৃক্ততার ব্রোমিন টেস্ট বা অসম্পৃক্ততার ব্রোমিন পরীক্ষা। সেটা কি, যে কোনো একটা অসম্পৃক্ত যৌগ যেখানে ডাবল বন্ড থাকুক আর ট্রিপল বন্ড থাকুক, তার সাথে তুমি যদি ব্রোমিনের লাল বর্ণের ব্রোমিন যদি যুক্ত করো, সেটা যদি বর্ণহীন হয়ে যায় তাহলে তুমি বুঝবা সেটা হয় অ্যালকিন না হলে অ্যালকাইন। আর যদি বর্ণহীন না হয়, যে কোনো পরিবর্তন হইল না, তাহলে তুমি বুঝবা যে আলটিমেটলি সেটা আসলে অ্যালকেন, তার মানে সেটা আসলে সম্পৃক্ত একটা যৌগ। যেহেতু এখানে বর্ণহীন হয়ে যাবে, এই যে 1,2 ডাইব্রোমো অ্যালকেন তৈরি করতেছে, তাহলে সেখান থেকে তুমি বুঝবা যে এটা আসলে একটা অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, 3টা গেল। চতুর্থ নাম্বারে দেখো, চতুর্থ নাম্বারে আমরা যেটা দেখতেছি, চতুর্থ নাম্বারেরটা খেয়াল করো, সেটা কি, সেটা হচ্ছে যদি তোমার HX
হাইড্রোজেন হ্যালাইড যদি তুমি কোনো কিছু যদি যুক্ত করো, তো হাইড্রোজেন হ্যালাইড যখন তুমি যুক্ত করবা এই জিনিসটারই নাম হচ্ছে আমাদের মার্কনিকফ। এটাকে মার্কনিকফ, মার্কনিকফ। তাহলে মার্কনিকফ জিনিসটা কি? আমাদের মার্কনিকফের কিন্তু মেকানিজম পড়তে হবে, হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদেরকে শেখাবো, কিন্তু সিরিয়ালি তোমাদেরকে আমি যেভাবে করে সিরিয়ালি যেভাবে করে আমি তোমাদেরকে পড়াচ্ছি সেই জিনিসগুলো একটু মনে রাখো। সেগুলো কিন্তু মনে না রাখলে আসলে তোমাদের হবে না, এগুলো কিন্তু মনে রাখো। ওকে, দেখো মার্কনিকফের যে বিষয়টা, মার্কনিকফের বিষয়টা তুমি মনে রাখবে এরকম যে এইটা তোমাদের হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় কি দেওয়া বলো তো? তেলা মাথায় তেল দেওয়া, তেল দেওয়া। এইভাবে করে মনে রাখা যায় যে যেখানে আগে থেকে হাইড্রোজেন বেশি সেখানে আরও তুমি হাইড্রোজেন দাও, যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই আবার তুমি হাইড্রোজেন যোগ করবা। তেলা মাথায় তেল দেওয়া মানে হচ্ছে হাইড্রোজেন যেখানে বেশি সেখানেই হাইড্রোজেন যোগ করা। কিন্তু এইটার অ্যাকচুয়ালি তুমি যদি ভর্তি পরীক্ষা সহকারে কভার করতে চাও, এটা এইভাবে মনে রাখবা, যেইটাতে তোমার আসলে পজিটিভ জিনিসটা বা ধনাত্মক জিনিসটা তোমার হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। হাইড্রোজেনের মানে বেশি হাইড্রোজেন যেখানে আছে সেটা যুক্ত হবে, মানে বেশি হাইড্রোজেনে যুক্ত হবে হচ্ছে পজিটিভ জিনিসটা যুক্ত হবে। আচ্ছা, এটা এমনিতেই মানে আমরা একটু দেখি, মনে করো CH3 আছে। আচ্ছা, প্রথম কথা, মার্কনিকফ নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য ভালো করে বুঝো। মার্কনিকফ নীতিটা হচ্ছে, মনে করো তোমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, এইটার সাথে তোমাকে যদি আমি বলি HBr এর বিক্রিয়া দাও, তো তুমি আমাকে বলো, তুমি যদি এইভাবে করে লেখো CH3 CH2Br, আর কেউ যদি বলে যে আরেকজন বলল CH2Br CH3, বলো তো নিচের কোন দুইটা আসলে সঠিক? এই দুটার মধ্যে কোনটা সঠিক একটু আমাকে বলো তো, এই দুটার মধ্যে কোনটা সঠিক একটু আমাকে বলো, তাড়াতাড়ি বলো। এই দুটার মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক একটু আমাকে বলো দেখি, কোনটা সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট? মানে অ্যান্সার কি আসলে? অ্যান্সার হচ্ছে দুটা একই জিনিস, দুটো তো সেম জিনিস। CH3 CH2Br, এটাও CH3 CH2Br। এটা কি আলাদা জিনিস নাকি সেম জিনিস? এটা তো সেমই জিনিস। সঠিক আর ভুলের কি আছে? দুটাই তো সেমই, এটার মানে আলাদা হওয়ার তো কিছু নাই। তাই এই ক্ষেত্রে মার্কনিকফ নীতি আসলে প্রযোজ্য না। মার্কনিকফ নীতি এই ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে মার্কনিকফ নীতিটা কি? মার্কনিকফ নীতি অসম্পৃক্ত মানে তোমার অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে। অপ্রতিসম অ্যালকিনে কি বলে? অপ্রতিসম অ্যালকিন মানে কি? যে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, CH3 আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, যে এই ডাবল বন্ডের এক পাশে যতগুলো হাইড্রোজেন আছে অপর পাশে ততগুলো হাইড্রোজেন নাই। এই পাশে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা, কিন্তু এখানে দুইটাতেই দুইটা করে আছে। এটাকে বলবো আমরা প্রতিসম অ্যালকিন। এটাকে বলবো আমরা প্রতিসম অ্যালকিন। আর এইখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যদি আমি যদি বলি যে এইটার সাথে তোমাকে আমি যদি বলি যে HBr যোগ করো, তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা হচ্ছে যে এখানে দুই প্রকারের ঘটনা ঘটতে পারে। আমি এই জায়গায় Br দিলাম, এই জায়গায় H দিলাম, অথবা এই জায়গায় Br দিলাম, এই জায়গায় H দিলাম। মার্কনিকফ নীতি বলে যে এইখানে বেশি পরিমাণ পার্সেন্টেজ বা প্রধান উৎপাদ পাওয়া যাবে, যে তেলা মাথায় তেল দেওয়া বলতে এইখানে যে হাইড্রোজেন বেশি আছে সেই জায়গাতে হাইড্রোজেনটা যুক্ত হবে। কিন্তু এক্স্যাক্ট আমি কি বললাম? HBr এর Hটা হচ্ছে প্লাস, Br এর যেহেতু তরিণাত্মকতা কম তাহলে Brটা হচ্ছে মাইনাস। প্লাস জিনিসটা যাবে সেখানে যেখানে আসলে হাইড্রোজেন বেশি আছে, অর্থাৎ CH3 এখানে হবে CH, আর মাইনাস জিনিসটা যাবে হচ্ছে যেখানে হাইড্রোজেন কম আছে, দিয়ে হচ্ছে CH3। এটা হচ্ছে তোমার মার্কনিকফ নীতি। ক্লিয়ার? বুঝেছো? এটাই হচ্ছে আমাদের মার্কনিকফ নীতি। মার্কনিকফ নীতি কার ক্ষেত্রে প্রযোজ্য? অ্যান্সার হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য। অপ্রতিসম অ্যালকিন মানে কি? কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা সমান না। যদি হাইড্রোজেনের সংখ্যা যদি সমান না থাকে তাকেই বলি আমরা অপ্রতিসম অ্যালকিন। কথা বুঝছো? ক্লিয়ার? অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে তো এই জিনিসটা মনে করো তোমাকে আমি দিলাম যে CH3 CH
ডাবল বন্ড সিএইচ CH2, এটার সাথে ধরো আমি তোমাকে দিলাম HOCl। তোমাকে জাস্ট কি জানতে হবে বলো তো? তোমাকে জানতে হবে যে কিভাবে করে ভাঙে হচ্ছে HOCl ভাঙে কিভাবে জানো? OH-টা হচ্ছে মাইনাস আর Cl-টা হচ্ছে প্লাস। এগুলো ভাঙ্গনগুলো আমি তোমাদেরকে পরে শিখাই দেবো। তারপরও এই যে হাইপোক্লোরাস অ্যাসিড ভাঙে হচ্ছে OH মাইনাস আর Cl প্লাস। তারপরে ভাঙ্গন যদি তুমি পারো, তুমি ডেফিনেটলি পারবা যদি শিখে থাকো মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি আমি তোমাকে কি বলেছি? যেখানে প্লাস সেই জিনিসটা যাবে হাইড্রোজেন যেখানে বেশি আসছে, তাহলে CH2 এর সাথে যাবে প্লাস জিনিসটা মানে Cl-টা, আর মাইনাস যে OH-টা যাবে এখানে। এই কথা কি বুঝছো? মানে প্লাস আর মাইনাস জিনিসটা তুমি চিন্তা করবা, তাহলে তোমার জন্য আরো বেটার হবে, তোমার জন্য ইজি হবে। এখানে যেমন তুমি এখানে তো আর এইটা H একভাবে ভাঙে OCl আরেক জায়গায় যায় তা কিন্তু না, OH আর Cl প্লাস, OH আর Cl প্লাস আকারে ভাঙে। যেমন তোমাকে আমি যদি বলি যে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যদি বলি আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে সালফিউরিক অ্যাসিড যেভাবে ভাঙবে সেটা হচ্ছে H প্লাস আর SO4 H মাইনাস, H প্লাস আর SO4 H মাইনাস আকারে। তাহলে প্লাস জিনিসটা কোথায় যাবে? প্লাস জিনিসটা যাবে হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি আছে। হাইড্রোজেন কোথায় বেশি আছে? হাইড্রোজেন হচ্ছে দ্বিতীয়টাতে বেশি আছে, আর হাইড্রোজেন কম আছে যেখানে, সেখানে মাইনাস জিনিসটা যাবে। তার মানে এখানে হাইড্রোজেনটা বেশি আছে, অথবা এইটা কিন্তু তেলা মাথায় তেল দেওয়া দিয়েও করা যেতে পারে, এখানে চলে আসবে। মজার ব্যাপার যে এই যে এইটা যে তুমি সালফিউরিক অ্যাসিড যোগ করলে, অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে এটা প্রোডাক্ট তৈরি হয়, কোনো প্রকারে যদি এরপরে যদি তুমি একটু পানি যোগ করো, পানির মধ্যে যে H প্লাস আর OH মাইনাস আছে, তাহলে এই OH মাইনাস এটা SO4 H মাইনাসকে প্রতিস্থাপন করে এখানে OH চলে আসে, তাহলে CH3 CH OH এখানে চলে আসবে CH3, আর এই H আর SO4 H মিলে H2SO4 তৈরি করবে। এইটা মজার ব্যাপারটা খেয়াল করো। এখন কিসের মজা? এখানে মজার বিষয়টা কি আসলে? মজার ব্যাপারটা হইলো যে আমরা একটু আগে তখন আমরা পড়ছিলাম না অ্যালকিন কিভাবে তৈরি করা যায়, তখন কি বলছিলাম? অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে পানি বের করে নিয়ে অ্যালকিন প্রডিউস হয়। আবার এখন আমরা দেখতেছি উল্টা কথায়, অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে তার সাথে পানি যোগ করলে আবার অ্যালকোহল পাওয়া যায়। দেখো কাহিনী বুঝছো? অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের যোগ করার পর পানি যোগ করলে অ্যালকোহল থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে যোগ করলে পানি বের করে নিয়ে অ্যালকিন। এটা পড়ছো না? এই কথা কি বুঝছো? এই জিনিসগুলা কিন্তু এই যে প্রথম যে পোর্শনটা, এটা কিন্তু মার্কোনিকভ। এগুলো কিন্তু এই যে প্রথম যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমার মার্কোনিকভ থেকেই আসতেছে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এগুলো কিন্তু তোমার মার্কোনিকভ থেকে আসতেছে, রাইট? সুন্দর। আচ্ছা, এখন তোমাকে আমি যদি বলি, তাহলে মার্কোনিকভ পর্যন্ত আমরা এখানে দেখাইছি কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত আমরা মার্কোনিকভ পর্যন্ত দেখাইছি। যদি অ্যান্টি মার্কোনিকভ হয়, মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভের মেকানিজম তোমাদেরকে পড়তে হবে। সেই মেকানিজম কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব, কিন্তু আমার সাথে আগে চলতে থাকো। CH3 CH ডাবল বন্ড CH2, এইটার সাথে তুমি যদি HBr যুক্ত করো, পারঅক্সাইড, জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি তুমি HBr যুক্ত করো, তাহলে কি হবে বলো দেখি? পারঅক্সাইডের উপস্থিতিতে তুমি তাহলে তোমার উল্টা ঘটনা ঘটবে। মানে তেলা মাথায় তেল দেওয়া পছন্দ করতেছে না, খারাস। এটা হচ্ছে পারঅক্সাইড প্রভাব দিয়ে খারাস নীতি। হচ্ছে ভালো মানুষ ছিল, বলছে যে না, কিসের যে বেশি, সে তাকে আরো বেশি দিব, তাকে দিব না, আমি গরিবের বন্ধু। খারাস ছিল গরিবের বন্ধু, সে বলছে যার কম আছে তাকে আমি হাইড্রোজেন দিব। তাহলে এখানে হচ্ছে CH3, এটা হবে CH2, যার বেশি আছে তাকে আমি মাইনাস জিনিসটা দিব, বিআরটা দিব। এটাই হচ্ছে খারাসের নীতি, তাই না? এটা ছিল হচ্ছে খারাসের নীতি। আর মার্কোনিকভ ছিল ধনীকে ধনী করছে হচ্ছে মার্কোনিকভ, আর খারাস করছে যে না, এ হচ্ছে গরিবের বন্ধু। বলছে যে না, আমি আসলে যার কাছে হাইড্রোজেন কম তাকে হাইড্রোজেন দিব। এটাই হচ্ছে খারাস নীতি। এটা মেকানিজম আমার লাগবে, এগুলো কিন্তু মেকানিজম লাগবে, সেগুলো আমি বলে দিয়ে রাখলাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো আমরা কয়টা পড়লাম আর কয়টা আমাদের ইচ্ছা ছিল করার। আগে দেখো, হাইড্রোজেন করছি, হ্যালোজেন করছি, ব্রোমিন করছি, হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন ব্রোমাইড এটা করছি, সালফিউরিক অ্যাসিড পানি করছি। এইবার আমাদের আর দুইটা জিনিস আমাদের বাকি থাকলো, একটা হচ্ছে বেয়ার পরীক্ষা, একটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। দেখো আমরা এই দুটো আগে করে ফেলি।
অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে বেয়ার পরীক্ষা আরেকটা পরীক্ষা, বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা আরেক ধরনের পরীক্ষা। তো তোমরা কি ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ মানে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা কি তোমরা পড়েছো? তোমরা কি সবাই পরিমাণগত রসায়নটা পড়ছো? পরিমাণগত রসায়ন যদি না পড়ে থাকো, পরিমাণগত রসায়নে কিন্তু জারণ বিজারণ একটা পার্ট আছে। ওই জারণ বিজারণ পার্টে জারণ বিজারণ সমতাকরণ বলে একটা পার্ট আছে, ওর মধ্যে অনেকগুলা বিক্রিয়া দেওয়া আছে। তো ওইটার ওই রিলেটেড আমার অবশ্য 2টা ক্লাসে পুরো পরিমাণগত রসায়নটা কভার করা আছে এই ইউটিউব চ্যানেলে, আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পুরোটা কভার করে দেওয়া আছে 2টা ক্লাস নিয়ে। তো ওই 2টা ক্লাসটা দেখে নিবা, সমতাকরণ সহ অঙ্ক সহ সব কভার হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডমিশন লেভেলে একটা জিনিস আসে ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, সেটা কিন্তু ওখানে আমি দেখাইনি যদিও, হ্যাঁ যদিও ওটা দেখাইনি, ওটা অ্যাডমিশন লেভেলের জন্য ওটা রেখে দিছি। অ্যাডমিশনের জন্য তো আমি যখন তোমাদের ক্লাস নিব, ক্লাস তো নিবই, সেই ক্লাসগুলো তুমি পেয়ে যাবা ক্ষারীয় মাধ্যমে সমতাকরণ, সেটা আমি অ্যাডমিশনে করাই আর কি। অ্যাডমিশনে এইবারও যারা ওই যে বুয়েটে মানে উদ্ভাসে যারা কোচিং করছে তুখোর ব্যাচে, অথবা মানে যারা স্পেশাল ব্যাচগুলোতে ছিল, বা নর্মাল ব্যাচে একটু কম করানো হয়, স্পেশাল তুখোর ব্যাচে সবগুলোতেই করিয়েছি এই বছর, উদ্ভাসে সব জায়গাতে সবগুলো থেকে করিয়েছিলাম। তো ঠিক আছে, দেখো খেয়াল করো যে এই যে বেয়ার পরীক্ষা যে আছে, বেয়ার পরীক্ষায় মূলত দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া করে আলটিমেটলি উৎপন্ন করে হচ্ছে পানি এবং জায়মান অক্সিজেন। তো মনে করো তোমার কাছে একটা অসম্পৃক্ত যৌগ আছে, অ্যালকিন বা অ্যালকাইন যাই থাক, দুইটাই বিক্রিয়া করে। তো এর সাথে তুমি যখন KMnO4 ক্ষারীয় মাধ্যমে যখন যুক্ত করো, তখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে পানি এবং জায়মান অক্সিজেন। পানি আর জায়মান অক্সিজেন মানে দুইটা H আছে, দুইটা O আছে, মানে দুইটা OH আসলে এখানে আছে, দুইটা OH আছে। এই দুইটা OH দুই জায়গায় আসলে যুক্ত হয়ে যায়, মানে CH3 এখানে আসবে CH দিয়ে OH, আবার এইখানে CH2 এখানে দিয়ে আসবে হচ্ছে OH। তার মানে এটাকে বলে প্রোপিলিন গ্লাইকল, এটাকে বলে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিনের জেনারেল নেম হচ্ছে প্রোপিলিন, প্রোপিলিন, আর এটা হচ্ছে গ্লাইকল, প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করতেছে। এটা হচ্ছে তোমার বর্ণহীন, ঠিক আছে। তো এই যে প্রোপিলিন গ্লাইকল যে তৈরি করলো, এটা দেখে আমরা বুঝি যে এখানে আসলে অ্যালকিন প্রডিউস হয়েছে। প্রোপিলিন গ্লাইকলটা দেখে আমরা বুঝি যে, আমরা দেখি যে এখানে অ্যালকিন ছিল, অ্যালকিন বা অ্যালকাইন থাকতে পারে, এটা একটা অসম্পৃক্ত যৌগ, এটা আমরা বুঝি। তো এটাকে আমরা কি পরীক্ষা বলি বলতো? বেয়ার পরীক্ষা। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা, এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা। মানে অসম্পৃক্ততার পরীক্ষা কয়টা? 2টা। একটা কি, একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। এইগুলো দিয়ে তুমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন মানে সেপারেট করতে পারবা। অ্যালকাইন সেপারেট, আবার মনে করো যে এইটা থেকে অ্যালকেন আর অ্যালকিন সেপারেট করলা, অ্যালকেন থেকে অ্যালকিন বা অ্যালকাইন সেপারেট করলা। অ্যালকিন আর অ্যালকাইন সেপারেশনের আমরা অ্যালকাইনে যেয়ে পড়বো, আরেকটা সেপারেশন আছে, সেটা আমরা অ্যালকাইনে যেয়ে পড়বো। আচ্ছা, এরপরে মোস্ট 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 ইম্পর্টেন্ট, তাই না? তোমরা কি জানো না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখানকার যে বিক্রিয়া, সেটার নাম হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, মানে O3 এর সাথে রিঅ্যাকশন করা। O3 ওজনীকরণ বিক্রিয়া করানো খুবই সহজ, খুবই ইজি। আমি তোমাদেরকে 2টা প্রসেস দেখাই দিচ্ছি, 2টা প্রসেস। একটা প্রসেস হচ্ছে তোমার ওজনীকরণ বিক্রিয়া, মনে করো যে অ্যালকিনের যদি ওজনীকরণ বিক্রিয়া বলি, ধরো আচ্ছা এখানে দেই CH3, ধরো CH2, তারপরে CH ডাবল বন্ড দিয়ে মনে করো CH2 CH3 এইভাবে আছে, এবং এর সাথে তুমি ওজন বিক্রিয়া করাইলা, ঠিক আছে, ওজন বিক্রিয়া করাইছো। আচ্ছা, এটাকে আমরা যদি এক লাইনে লিখতে চাই, মনে করো এর সাথে O3 দিছো, উপরে একটা জিঙ্ক দিছো, এটাকে যদি এক লাইনে লিখি, প্রথমটা হচ্ছে এক লাইনে, আরেকটা করব হচ্ছে বিস্তারিত, একটা হচ্ছে এক লাইনে করব, একটা হচ্ছে বিস্তারিত করব। আচ্ছা, এক লাইনে যদি করতে চাই, তাহলে এখানে যেহেতু O3 আছে, তাহলে 3টা O আসলে এখানে আছে। এই 3টা O এর মধ্যে জিঙ্ক একটা ওকে নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সাইড একটা হয়ে যাবে। এই ডাবল বন্ডের এক পাশে একটা O আসবে, এক পাশে এই যে C ডাবল বন্ডের সাথে, মানে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এই জায়গায় একটা C এর সাথে ডাবল বন্ড, এখানে একটা C এর সাথে ডাবল বন্ডও আসবে। তাহলে তোমার প্রোডাক্ট কি হবে? তাহলে CH3 CH2 C ডাবল বন্ড O দিয়ে H, মানে হচ্ছে CHO। তার মানে এটা একটা অ্যালডিহাইড। এই পাশে কি হবে? CH3 CH2,
এই জায়গায় ডাবল বন্ড দিয়ে আচ্ছা এখানে তো CH2 না, এটা কিন্তু CH আর কি, হ্যাঁ CH3 CHO, এখানে আসবে হচ্ছে CH3 CHO। আর জিঙ্ক তো একটা অক্সিজেনকে সাথে নিয়ে গেছে, তার মানে হবে জিঙ্ক অক্সাইড। তোমরা কি শর্টকাটটা বুঝলা? শর্টকাটটা বুঝেছ? মানে এইখানে তোমার মনে করো যে 2 নাম্বারে আছে এবং মোট আছে 5টা কার্বন, তার মানে হচ্ছে এটা হচ্ছে পেন্ট 2 ইন। তাহলে পেন্ট 2 ইনের সাথে ওজনীকরণ বিক্রিয়া আসলে কি উৎপন্ন হয়? তাহলে তুমি কি করবা, যে এই জায়গায় একটা অক্সিজেন চিন্তা করবা, এই জায়গায় যদি তুমি অক্সিজেন দাও তাহলে কি হয়ে গেল বলো তো? এটার নাম কি হয়ে গেল? এটার নাম হয়ে গেল প্রোপানেল। এটার নাম হয়ে গেল কি? প্রোপানেল। আচ্ছা, এইবার যদি এই জায়গায় একটা অক্সিজেন চিন্তা করো, CH3 CHO, তার মানে এটার নাম হয়ে গেল কি? ইথানেল। আর আরেকটা অক্সিজেন কে নিবে বলো তো সাথে করে? আরেকটা অক্সিজেন হচ্ছে জিঙ্ক নিবে, তার মানে জিঙ্ক অক্সাইড একটা অক্সিজেন নিয়ে নেবে। সবাই কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে এতটাই ইজি। আসো আমরা একটু বিস্তারিত করি আর কি। বিস্তারিত করলে কি রকমের হয়? বিস্তারিত এই জিনিসটাই আমরা যদি বিস্তারিত করি, এই বিক্রিয়াটাকে আমরা যদি বিস্তারিত করে আমরা যদি লিখি, তাহলে যেই জিনিসটা হবে যে CH3 CH2 CH ডাবল বন্ড দিয়ে CH দিয়ে CH3, এর সাথে যদি O3 বিক্রিয়া করো, O3টা যেই কাজটা করে, এখানে ডাবল বন্ডটাকে ভেঙে যে এইখানে 3টা অক্সিজেন প্রথমে চলে আসে। সেটা কি রকম? CH3 CH2 CH, এই ডাবল বন্ডটা বাদ দিয়ে দিব। ডাবল বন্ডটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো লিখবো যে CH CH3, এই জিনিসটা আমি লিখে ফেলবো। এইবার এই যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা আমি এইখানে একটা অক্সিজেন, এর সাথে একটা অক্সিজেন এইভাবে করে এবং একটা অক্সিজেন এইভাবে করে দিয়ে রাখবো। তাহলে 3টা অক্সিজেন, এই 3টা অক্সিজেন এইভাবে করে দিতে হবে। ডাবল বন্ডটা ভেঙে দিয়ে এই 3টা অক্সিজেন এখানে দিতে হবে। এরপরে এখানে করবে কি? এটাকে বলি আমরা মধ্যবর্তী কম্পাউন্ড। এটা একটা মধ্যবর্তী কম্পাউন্ড তৈরি হয়ে থাকে। এখন এখানে যে জিঙ্ক আছে, এই জিঙ্কের যে কাজটা, এই জিঙ্কটা একটা অক্সিজেনকে সাথে করে নিয়ে চলে যায়। একটা অক্সিজেনকে যখন সাথে নিয়ে চলে যায়, তখন কি হয়? এইখানে বন্ডটা দুই ভাগে ভেঙে যায়, 2টা ভাগে করে ভেঙে যায়। জিঙ্কটা একটা অক্সিজেন নিয়ে চলে গেল, তাহলে হয়ে গেল জিঙ্ক অক্সাইড। ঠিক আছে? আর কি কি হইল? যে এই পাশের যে পোর্শনটা, এই পাশের পোর্শনটার নামটা কি হইল? যে এই পাশের পোর্শনটা হইল CH3 CH2 CHO, মানে প্রোপানেল। আর এই পাশের পোর্শনটার নাম কি হলো? CH3 CHO, মানে ইথানেল। এইভাবে করে এটাই হচ্ছে তোমার বিস্তারিত লেখা, তাই না? এটাই হচ্ছে তোমার বিস্তারিত কিভাবে করে তোমার ওজনীকরণ বিক্রিয়া হয়। আমরা আরো 2-1টা এক্সাম্পল দেই। এখানে সিস ট্রান্সের অনেকগুলো ওজনীকরণ বিক্রিয়া হয়। তোমাকে যদি আমি বলি, একটু বলো দেখি, আমি যদি বলি যে 2-মিথাইল বিউট 2-ইন প্লাস ওজনীকরণ বিক্রিয়া দিলে কি হবে? দেখো এখানে বিউট 2-ইন বলছি, কার্বন কার্বন সিঙ্গেল, এটা হবে ডাবল, তারপরে সিঙ্গেল ডাবল, আবার 2-মিথাইল মানে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে বাকিগুলো কি হলো? এখানে হলো CH3, 1 2 3 4টা তো মিলেই গেছে। এখানে একটা CH আসবে, এখানে আসবে CH3, এরকম না? দেখো তো, 2-মিথাইল বিউট 2-ইন, 2-মিথাইল বিউট 2-ইন, এটা এরকম না? 2-মিথাইল বিউট 2-ইন প্লাস যদি sir please don't mind, should we use should we use should we use chloroform with CCl3? Actually I get it in my reference book. আচ্ছা, ক্লোরোফর্ম দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। মেইন বিষয়টাই হচ্ছে তোমার জিঙ্কের বিষয়। হ্যাঁ, ক্লোরোফর্ম দেওয়া না দেওয়ার উপরে কিছু ডিপেন্ড করছে না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, তাহলে 2-মিথাইল বিউট 2-ইন, এটার সাথে তুমি ওজনীকরণ বিক্রিয়া দিছো। আচ্ছা, শর্টকাটটাই বলো। শর্টে আমি কি বলেছি? ডাবল বন্ডের এই পাশে একটা ও আসবে, ডাবল বন্ডের এই পাশে একটা ও, জিঙ্ক একটা ও নিয়ে যাবে, জিঙ্ক একটা ও নিয়ে যাবে। তাহলে তোমার কি হবে? যদি তোমার এই পাশে নিয়ে যাও যে CH3 C, এখানে হচ্ছে CH3, এই জায়গায় যদি একটা তুমি ও দাও, তাহলে CH3 CO CH3, তার মানে এটা একটা কিটোন তৈরি হয়েছে। আর এখানে কি হচ্ছে? CH3 CHO, তার মানে এদিকে একটা
এটা এদিকে একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, আর জিঙ্ক একটা অক্সিজেন নিয়ে যাচ্ছে, মানে জিঙ্ক অক্সাইড। অর্থাৎ এখানে যে কিটোনটা তৈরি হলো এটার নাম হচ্ছে এসিটোন বা প্রোপানন। এটার নাম হচ্ছে কি এসিটোন বা প্রোপানন। আর এটার নাম তো ইথানল, এটা তো সমস্যা নাই। এটা হচ্ছে প্রোপানন বা হচ্ছে এসিটোন, মানে এটা একটা কিটোন, আর এটা তো অ্যালডিহাইড ইথানল, আর এটা তো জিঙ্ক অক্সাইড। ওকে, ক্লিয়ার? বুঝছো? পারবা? তারপরে আরও কিছু বিষয় থাকে, যেমন তোমাকে সিস ট্রান্সের কিছু অঙ্কের মধ্যেও, সিস ট্রান্সের কিছু বিক্রিয়ার মধ্যেও মনে করো যে এইখানে এইচ আছে, হ্যাঁ, এখানে একটা এটা একটা ট্রান্স কম্পাউন্ড, এটা একটা ট্রান্স কম্পাউন্ড, মানে ট্রান্স বিউটুইন এরকম একটা কম্পাউন্ডের সাথে তোমাকে বললে এইটার ওজনীকরণ বিক্রিয়া কী হবে। হ্যাঁ, এটার ওজনীকরণ বিক্রিয়া কী হবে, কাহিনী সেম। কেউ যদি বলে যে না এইখানে মনে করো CH3 আছে, হ্যাঁ, আবার আরেক জায়গায় আরেক পাশে মনে করো CH3 নাই, তখন কি হবে? জিনিসটা সেম। তাহলে তুমি জাস্ট কিভাবে চিন্তা করবা ওইভাবে করে চিন্তা করবা। যদি তোমাকে বিস্তারিত, যদি তোমার পরীক্ষায় যদি বিস্তারিত দরকার হয় তাহলে এই লাইনটা সহকারে দিবা, এই যে মধ্যবর্তী কম্পাউন্ডটা সহকারে দিবা। মধ্যবর্তী কম্পাউন্ড তো লিখতেই পারবা, মধ্যবর্তী কম্পাউন্ড দিয়ে করতে পারবা না? এই বিক্রিয়াটাই, এই যে উপরের বিক্রিয়াটাই যদি তোমাকে মধ্যবর্তী কম্পাউন্ড দিয়ে বিস্তারিত যদি আমি লিখতে বলি, পারবা কি পারবা না বিস্তারিত? প্রতিটা কি দেখানোর দরকার আছে? CH3C এখানে আছে মনে করো CH3, এখানে ডাবল বন্ড দিয়ে CH দিয়ে CH3 আছে, তাহলে এর সাথে O3 যদি আমরা দিই তাহলে এই ডাবল বন্ডের জায়গায় জিনিসটা ভেঙে যাবে। একটু দেখো, ডাবল বন্ডের জায়গায় ভেঙে যাবে। ডাবল বন্ডের জায়গায় যদি ভেঙে যায় তাহলে এই ডাবল বন্ডটা বাদ দিয়ে দিলাম, এখানে আসলো CH দিয়ে CH3। ডাবল বন্ডটা বাদ দিলে তোমার ওগুলা কোথায় কোথায় দিব? ওগুলো আমি দিব এইখানে একটা, এখানে দুইটা, এখানে হচ্ছে একটা। এরপরে আমি তোমাকে কি বলছি, জিঙ্ক দিলে কি করে? জিঙ্ক একটা ওকে নিয়ে যায় জিঙ্ক অক্সাইড বানায়, জিঙ্ক অক্সাইড বানাবে, আর বাকি দুইটা ও এইটা ভেঙে ভেঙে যাচ্ছে। তাহলে বাকি সরি এখানে ভাঙবে তো এই যে এটাকে সহকারে আর কি, এটা তার মানে CH3CO, CH3 একটা হচ্ছে, প্লাস হচ্ছে 3H3CHO আরেকটা হচ্ছে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ব্যাপার কি, যে মনে করো CH3CH, মনে করো CH3, এখানে CH2CH দিয়ে ধরো C দিয়ে CH3 দিলাম, দিয়ে ডাবল বন্ড দিলাম, C দিলাম, তারপরে আরেকটা মনে করো CH3 দিলাম, তারপরে আরেকটা CH3 দিলাম। এরকম করেও দেওয়া থাকতে পারে, এর সাথে ওজনীকরণ বিক্রিয়া জিঙ্কের উপস্থিতিতে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবা? তো কাজ খুবই সহজ। এখানে যে তিনটা অক্সিজেন আছে তার মধ্যে একটা অক্সিজেন জিঙ্ক নিবে, জিঙ্ক অক্সাইড। একটা অক্সিজেন এই জায়গাটাতে আসবে, এখানে C ডাবল বন্ড O হয়ে যাবে, তার মানে CH3 CH2, এইটা C ডাবল বন্ড O হয়ে গেল, C ডাবল বন্ড O দিয়ে হয়ে গেলে তোমার CH3, তার মানে এটা একটা কিটোন হয়েছে। এখানে আরেকটা অক্সিজেন আসবে, এখানে C ডাবল বন্ড O হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমার CH3 C ডাবল বন্ড O হয়ে আরেকটা CH3 হলো, আবার একটা তো জিঙ্ক অক্সাইড আছেই। তার মানে দুইটাই কিটোন হয়েছে, একটাকে আমরা বলতেছি হচ্ছে বিউটানন, আরেকটা বলতেছি প্রোপানন। একটা হচ্ছে বিউটানন হলো, আরেকটা হচ্ছে প্রোপানন হলো। আচ্ছা, এখানে মজার কিছু বিষয় আছে, এখানে ব্যাপার কিন্তু মজার কিছু বিষয় আছে যেগুলো তোমার অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কাজে লাগে। তুমি যদি এখন থেকে বিষয়টা ভালো করে বুঝো তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ধরো মানে জিনিসটা কিন্তু এমন কিছুই না। ধরো তোমার কাছে এরকম কিছু একটা আছে, যেমন এরকম করে দিল। আমি তো তোমাকে বলছি এইটা দিয়ে মনে করো যে এইখানে একটা দিল, এই জায়গায় একটা দিল, তারপরে মনে করো এই জায়গায় একটা দিল। তোমার কাছে কি মনে হয় যে আচ্ছা এখানে আরেকটু বড় করে দেই, ধরো যে এই চলছে, ধরো যে এই জায়গায় একটা দিল, এই জায়গায় একটা ডাবল বন্ড দিল, এর সাথে তোমার ওজনীকরণ বিক্রিয়া দিল। তোমার কাছে কি মনে হয় কি হইতে পারে বলো তো? এর সাথে ওজনীকরণ বিক্রিয়া দিল, কি হইতে পারে? তুমি তো দেখে বলবো এটা কি আবার, ঢেউ পাহাড় উঁচা নিচা এগুলো কি আবার? কোনো প্যারা নাই। তোমার আসলে টার্গেট কি?
তোমার টার্গেট হচ্ছে একটা জিঙ্ক নিয়ে যাবে জিঙ্ক অক্সাইড, বাকিগুলোর কথা চিন্তা করবা। যেখানে ডাবল বন্ড আছে সেই জায়গায় ডাবল বন্ডটা ভেঙে যাবে। আচ্ছা এই জিনিসটা মানে কি আসলে? এই জিনিসটা মানে আসলে কি বলতো, এখানে আছে CH3, তারপরে এই জায়গায় আছে CH ডাবল বন্ড, আরেকটা হচ্ছে মানে এটা CH3 এটা CH ডাবল বন্ড হচ্ছে CH, বন্ড হচ্ছে CH3, আবার সরি বন্ড হচ্ছে CH2, তোমার বন্ড হচ্ছে CH ডাবল বন্ড দিয়ে CH ডাবল বন্ড CH, তারপরে আসবে এখানে CH3 ধরু CH2, এখানে CH2 তাহলে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। মনে করো এইটা মানে কিন্তু এই জিনিসটা মনে করো এইভাবেই দেওয়া আছে, সেম কথা মানে এইভাবে করে ওজনীকরণ মনে করো দেয়া আছে, জিঙ্ক দিয়ে দেওয়া আছে। তুমি কি চিন্তা করবা, তোমার টার্গেট হবে ডাবল বন্ড গুলার জায়গায় ভেঙে যাবে, এগুলো জায়গায় একটা করে কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন আসবে, এইখানে কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন আসবে, কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন আসবে। এই জিনিসটা যদি তুমি একবার চিন্তা করতে পারো তোমার জন্য জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। মানে এইখানে একটা প্রোডাক্ট হবে কি CH3CHO, এইখানে একটা প্রোডাক্ট হবে কি দেখো এই জায়গায় যে প্রোডাক্টটা হচ্ছে, এই পাশে একটা কি ডাবল বন্ড ও পাচ্ছে, এই পাশে একটা ডাবল বন্ড ও পাচ্ছে, তাহলে দুই পাশেই তোমার ডাবল বন্ড ও যুক্ত জিনিস তৈরি হচ্ছে মাঝখানে CH2 এখানে এই যে দেখো এই পাশেও CHO, অ্যাকচুয়ালি এই পাশেও CHO, মানে এই বাম পাশে CHO মাঝখানে CH2, এই জায়গায় আবার CHO, কারণ এই জায়গা তো ভেঙে যাবে, তাহলে এই জায়গাটাতে আবার তোমার CHO বন্ড, এখানে হচ্ছে CH2 আবার CH2, কয়টা? একটা দুইটা তিনটা চারটা CH2, তারপরে হচ্ছে CH3। এইভাবে করে কিন্তু তোমার কম্পাউন্ড তৈরি হচ্ছে। কথা কি বুঝছো? তো এগুলো তোমরা অ্যাডমিশনের সময় কিন্তু খুব ইজিলি বুঝে যাবে। অ্যাডমিশনের সময় এখনও তোমাদের যদি এই কনসেপ্টটা যদি ভালো করে গ্রো হয়ে যায় তাহলে তোমাদের অনেক ইজি হবে। কেন ইজি হবে একটু পরে বুঝবা। মানে সবসময় মনে রাখবো আমরা ওজনীকরণ বিক্রিয়া ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ড থাকলে ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে এখানে প্রোডাক্ট কয়টা হবে? এইটা একটা প্রোডাক্ট, এইটা আরেকটা প্রোডাক্ট, এইখানে এই পুরাটা মিলে আরেকটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট। তার মধ্যে এই জায়গায় একবার অক্সিজেন আসলো, এই জায়গায় একটা অক্সিজেন, এই জায়গায় একটা অক্সিজেন আসলো, এই জায়গায় একটা অক্সিজেন, তাহলে এইগুলো অক্সিজেন গেল। তাহলে দেখো এ যখন অক্সিজেন পাবে সেটা তো CH3CHO, এই জায়গায় অক্সিজেন আর এই জায়গায় অক্সিজেন যখন পাবে তাহলে CHO CH2CHO মানে এটা অ্যাকচুয়ালি CHO CH2CHO। আবার এই জায়গায় যখন অক্সিজেন পাবে তখন এই জায়গায় CHO হইলো CHO CH2 CH3। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? এগুলো তোমার অ্যাডমিশনে কাজে লাগবে অনেক বেশি। ইভেন অ্যাডমিশনে শুধু কাজে লাগবে না, তুমি যখন কিছুদিন পরে আমি যখন তোমাকে বেনজিন পড়াবো, বেনজিন পড়ানোর সময়ও আরে বেনজিন মানে কি CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH বন্ড, এটা এর যখন তুমি ওজনীকরণ বিক্রিয়া তুমি যখন দেখবা, ওজনীকরণ বিক্রিয়ায় তুমি এইটা দেখতে পাবা। ওজনীকরণ বিক্রিয়ার কাহিনী কি তুমি যদি এটা বুঝো, ডাবল বন্ডে ভেঙে যাবে, ডাবল বন্ডে কি হবে? ভেঙে যাবে। এবং ডাবল বন্ডের দুই পাশে কি পাবে বলো তো? অক্সিজেন পাবে। ডাবল বন্ডের দুই পাশটাতেই অক্সিজেন পাবে, এই পাশেও অক্সিজেন এই পাশেও অক্সিজেন, ডাবল বন্ডের দুই পাশটাতেই অক্সিজেন পাবে এবং ভেঙে যাবে। তাহলে প্রোডাক্ট কয়টা দিবে? ভেঙে যেহেতু গেছে এইটা একটা প্রোডাক্ট দিবে, এখানে একটা প্রোডাক্ট দিবে, এইটা একটা প্রোডাক্ট দিবে, এবং তিনটাই একই প্রোডাক্ট, সেটা হচ্ছে CHO বন্ড CHO। দেখো খেয়াল করে এই যে এটাও CHO এটাও CHO বন্ড CHO এখানেও আছে, CHO বন্ড CHO এখানেও আছে, CHO বন্ড CHO এখানেও আছে। এটা হচ্ছে তিন অণু CHO বন্ড CHO প্লাস জিঙ্ক অক্সাইড তৈরি করতেছে। এই কথা কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? বুঝেছো কাহিনী? কি বুঝছো? এটা কি ক্লিয়ার হইছো? ইজ ইট ক্লিয়ার? বলো তো CHO বন্ড CHO কে কি বলে? কোথায়?
রাইট, এই তো পারছে। সিএইচও বন্ড সিএইচওকে কি বলে, কেউ পারো না তোমরা? হ্যাঁ, সিএইচও বন্ড সিএইচওকে গ্লাইঅক্সাল বলে, রাইট, গ্লাইঅক্সাল। হ্যাঁ, এটা পড়বা, পরে পড়বা, কিন্তু এটা আমি ধারণা দিয়ে দিলাম যে কাহিনী একই। হ্যাঁ, গ্লাইঅক্সাল বলে, কাহিনী জিনিসটা যে একই। ওকে, ঠিক আছে। যাই হোক, আমরা আজকে অনেক কিছু পড়লাম, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। তাহলে ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে তুমি সবসময় মনে রাখবা ডাবল বন্ডটা ভেঙে যাবে, দুই পাশে অক্সিজেন যাবে, একটা জিঙ্ক অক্সিজেন নিয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যালকাইন পড়বো। তো সবাই ভালো থাকো আর রেগুলার ক্লাস করো। আর তোমরা একটু বেশি বেশি করে লাইভে উপস্থিত থাকবা, শেয়ার টেয়ার দিবা, সবার সাথে উপস্থিত থাকবা। বেশি বেশি উপস্থিত থাকলে বেশি বেশি লাইভ ক্লাস পাবা। আর জৈব যৌগ তো শেষ করে দিব, সমস্যা নাই, কিন্তু অন্যান্য যদি লাইভ ক্লাসগুলোও পেতে চাও, সবাইকে জানাই তোমরা ফ্রিলি, হ্যাঁ, একবারে তোমরা জিনিসগুলো শেষ করে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর এগুলোর উপর এক্সামও নিব আমি। এক্সাম কোথায় নিব? আমার ওয়েবসাইটে নিব, আমি বলে দেবো কীভাবে এক্সাম দিতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।